সদ্যজাত শিশুর জন্ডিস হয়েছে বা জন্ডিস নিয়ে জন্মেছে এই ব্যাপারটা আমরা অনেকে শুনেছি, কিন্তু কেন হয় এরকম জানলে অবাক হবেন। সদ্যজাত শিশুর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জন্ডিসটা হয়ে থাকে। আমরা যেখানে জানি লিভারের প্রবলেম থেকে জন্ডিস হয়, সেখানে সদ্যজাত কিছু শিশুদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই জন্ডিসটা হয় এবং স্বাভাবিকভাবেই সেরে যায়। কিন্তু আমাদের কিছু কেয়ার নিতে হয়, যে কেয়ারগুলো সঠিকভাবে না নিলে এই জন্ডিসটা অন্য দিকে খারাপ দিকে টার্ন নিতে পারে। এছাড়াও অস্বাভাবিকভাবে বা অন্য ব্যতিক্রমী কারণেও জন্ডিস হতে পারে। আমরা প্রথমে স্বাভাবিক ব্যাপারটা জানবো যে কেন জন্ডিসটা হয়, কি করে অ্যাভয়েড করা যায়, এবং তারপরে অস্বাভাবিক কিছু পরিপ্রেক্ষিতে আলোচনা করব যাতে আমরা সতর্ক হতে পারি। আমাদের শরীরে লিভার বা যকৃতের ফাংশন কি জানেন? শুধুমাত্র কি খাবার হজম করা? না, এটা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে লিভারের, যার জন্য লিভার বা যকৃতকে শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বা রাসায়নিক কারখানা বলা হয়ে থাকে। শরীরের প্রায় 500 রকমের রাসায়নিক বা কেমিক্যাল সাবস্টেন্স বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়া প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের রক্তে যে লোহিত রক্তকণিকা বা আরবিসি থাকে, সেটা যখন নিজের লাইফ স্প্যান বা জীবদ্দশাটাকে শেষ করে ফেলে, তখন সেটা শরীর থেকে প্রসেস করে বার করে দেয়, মলের মাধ্যমে বার করে দেয়। এবং এই প্রসেসটাতে একটা বিশেষ প্রকার পদার্থ উৎপন্ন হয় যেটাকে বিলিরুবিন বলা হয়। এই বিলিরুবিনের মলে অস্তিত্ব থাকার জন্যই এটা একটু হলদেটে হয়ে থাকে। যখন শরীর থেকে এই বিলিরুবিন বেরিয়ে যেতে পারে না, তখন জন্ডিস হয় বা পিত্তরোগ হয় এবং আমাদের শরীরের চোখ, স্কিন বা ত্বক এবং বিশেষ বিশেষ কিছু অংশ সেগুলো একটু হলদেটে হয়ে যায়। পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে লিভার বা যকৃতে ইনফেকশন হওয়ার কারণে এরকম জন্ডিস বা পিত্তরোগ হয়ে থাকে। কিন্তু নিউবর্ন বা যে সবে ভূমিষ্ঠ হয়েছে তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হয় না। সদ্যজাতর ক্ষেত্রে এই ব্যাপারটা কেন বললাম একটু অন্যরকম হয়, তার প্রধান কারণ হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে যখন গর্ভে আছে, মায়ের গর্ভে, সেই সময় যকৃতের ডেভেলপমেন্ট বা গঠন হয়তো কমপ্লিট হয়ে যায়, কিন্তু যকৃত কাজ করা শুরু করে না। গর্ভে থাকা অবস্থায় শিশুর যকৃতের কাজটা করে দেয় প্লাসেন্টা। ভূমিষ্ঠ হওয়ার পর বা জন্মের বেশ কয়েক ঘন্টা পর যকৃত নিজের কাজ করা আস্তে আস্তে শুরু করে। যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা কমপ্লিট হয় না বা যাদের ক্ষেত্রে লিভার ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়নি, তাদের ক্ষেত্রেও এই কাজটা সম্পূর্ণভাবে শুরু হয় না বা কাজটা শুরু করতে বেশ খানিকটা সময় লেগে যায়। এছাড়াও দেখা গেছে ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের শরীরে আরবিসির সংখ্যা বা লোহিত রক্তকণিকার সংখ্যা পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষের থেকে একটু বেশি পরিমাণে হয়, যার জন্য ওল্ড আরবিসি বা পুরনো আরবিসি যেগুলোকে শরীর থেকে বার করে দিতে হবে, তার সংখ্যাটাও অনেকটা বেশি হয়ে থাকে। এছাড়াও দেখা গেছে পূর্ণাঙ্গ বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে যেখানে আরবিসি বা লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন হয়, অর্থাৎ 120 দিন পরে গিয়ে একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা নষ্ট হয়, সেখানে সদ্যজাতর ক্ষেত্রে এই আয়ুটাই 2 থেকে 3 দিন হয়ে যায়। অর্থাৎ পুরনো আরবিসির সংখ্যাটা সদ্যজাত শিশুদের ক্ষেত্রে অনেকটা বেশি হয়। যেহেতু লিভার খুব স্লোলি এবং আস্তে আস্তে প্রসেস করা শুরু করে, সেই জন্য শরীরে বিলিরুবিনের মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। লিভার যেরকমভাবে নিজের প্রসেসিং বা কাজ করা শুরু করে, সেরকমভাবে এই বিলিরুবিনগুলোকে আস্তে আস্তে শরীরের মধ্যে থেকে বার করতে শুরু করে। সেই জন্যই খুব স্বাভাবিকভাবে সদ্যজাতের ক্ষেত্রে এই জন্ডিস হওয়ার প্রবণতাটা দেখা যায়। তবে এই জন্ডিসটা যেহেতু লিভারে ইনফেকশনের কারণে হচ্ছে না, সেই জন্য মেডিকেলি এটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস বলা হয়ে থাকে। লিভার ঠিকভাবে কাজ করা শুরু করলে এই বিলিরুবিনগুলোকে আস্তে আস্তে বার করে দেয়। এবারে এটা তো বললাম যে লিভার সঠিকভাবে ফাংশন করা শুরু করলে এই বিলিরুবিন বাচ্চার শরীর থেকে বেরিয়ে যাবে, কিন্তু এখানে কিছু সাপোর্টিং কাজকর্ম আছে যেগুলো ঠিকঠাকভাবে না হলে লিভারের ডেভেলপমেন্টটা কমপ্লিট হয় না, ফাংশন করা শুরু করতে পারে না। যে কাজগুলোর অভাবেও বাচ্চাদের ক্ষেত্রে জন্ডিস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এর মধ্যে প্রথম হলো ডেলিভারির পর বা জন্মের পর বাচ্চাকে যদি সঠিকভাবে ব্রেস্ট ফিডিং না করানো হয়। ব্রেস্ট মিল্কের মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস, এমন কিছু এনজাইম বা উৎসেচক থাকে যেটা বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, লিভার ফাংশন ডেভেলপমেন্টেও হেল্প করে। ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চা যথেষ্ট হাইড্রেটেড থাকে, যার মাধ্যমে অনেক সময় কিডনি বা ইউরিনের মাধ্যমে, কিডনির ফাংশন ডেভেলপ হওয়ার ফলেও ইউরিনের মাধ্যমে অনেকটা বিলিরুবিন বেরিয়ে যায়। যকৃত বা লিভার ডেভেলপমেন্ট সঠিকভাবে চলতে থাকলেও বিলিরুবিনটা শরীর থেকে বেরোতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের ক্ষেত্রে ব্রেস্ট মিল্ক সঠিকভাবে সঠিক সময় আসে না, কিন্তু ব্রেস্ট ফিডিং এমন একটা কাজ যেটা কিন্তু একটা স্নায়বিক প্রতিক্রিয়ামূলক কাজ। এটা যত বেশি করানো হয় তত
ব্রেস্ট মিল্ক আসতে শুরু করে। ব্রেস্ট মিল্ক প্রথম না আসলেও একটা স্বচ্ছ অর্ধতরল পদার্থ বেরোতে শুরু করে, যেটাকে কলোস্ট্রাম বলা হয়ে থাকে। এর মধ্যে অনেক অ্যান্টিবডিজ থাকে যেগুলো যকৃতের ডেভেলপমেন্ট কমপ্লিট করাতে সাহায্য করে। আমাদের অনেকের ভুল ধারণা বা আমাদের অনেকের মনে হয় সি সেকশন হলেই বাচ্চার জন্ডিস হবেই, কিন্তু দোষটা সি সেকশনের নয়, দোষটা প্রি ম্যাচিউরিটির, অর্থাৎ ম্যাচিউরিটি কমপ্লিট না হয়ে যখন ডেলিভারি হচ্ছে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে দেখা গেছে ফুল টার্ম প্রেগনেন্সিতে ম্যাচিওর্ড বাচ্চার ডেলিভারির পরে 60% ক্ষেত্রে এরকম ফিজিওলজিক্যাল জন্ডিস হয়েছে, আর যে ক্ষেত্রে সি সেকশন হচ্ছে সেক্ষেত্রে 80% ডেলিভারির ক্ষেত্রে এরকম ফিজিওলজিক্যাল জন্ডিস হতে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। এখন প্রিম্যাচিউরিটি অর্থাৎ যে ক্ষেত্রে বাচ্চার ডেভেলপমেন্ট কমপ্লিট হচ্ছে না, ম্যাচিওর হচ্ছে না, সেখানে তার অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট বা ম্যাচিউরিটিও বাকি থাকবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই ফিজিওলজিক্যাল জন্ডিসটা অবশ্যম্ভাবী হয়ে যায়। সবসময় দোষটা ডাক্তারের হয় না যে প্রিম্যাচিওর অবস্থায় ডেলিভারি করছে, অনেক সময় মায়ের সেই কন্ডিশন থাকে না যে ক্ষেত্রে ফুল টার্ম প্রেগনেন্সিটা সে নিতে পারবে। এক্ষেত্রে কিন্তু অনেক সময় জেস্টেশনাল ডায়াবেটিস, এক্ল্যাম্পসিয়া, থাইরয়েডের প্রবলেম, হাইপারটেনশনের মতন সমস্যা দায়ী হয়ে থাকে। এছাড়াও ব্যতিক্রমী যে কারণগুলোর জন্য এরকম জন্ডিস হতে পারে, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস নয়, অ্যাকচুয়াল জন্ডিস, সেটা প্রথম কারণটা হলো RH ইনকম্প্যাটিবিলিটি, অর্থাৎ বাচ্চার ব্লাড গ্রুপ এবং মায়ের ব্লাড গ্রুপের যে RH ফ্যাক্টর সেটা আলাদা। বিশেষ করে RH ফ্যাক্টরের সমস্যা হয়, এটা নিয়ে আমি আলাদাভাবে একটা আলোচনা করেছি, একটু ডিটেলসে জেনে রাখুন, এই সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকে না। ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিলাম, অবশ্যই দেখবেন। RH ফ্যাক্টর ইনকম্প্যাটিবিলিটি ছাড়াও অনেক বাচ্চাদের ক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া ধরা পড়ে, অনেক সময় ডেলিভারির সময় ইনফেকশন হয়ে যায়। এছাড়াও বাচ্চাদের থাইরয়েড গ্ল্যান্ডের ম্যালফাংশন বা কার্যকারিতা যদি সঠিকভাবে না করে, সেক্ষেত্রেও এই সমস্যাগুলো হয়ে থাকে। এই প্রত্যেকটা পরিস্থিতি কিন্তু আলাদাভাবে চিকিৎসার দরকার হয়, ট্রিটমেন্টের দরকার হয়, যেটা ভালো ডক্টরের আন্ডারে থাকলে ট্রিটমেন্ট করে সেটার সমাধান সম্ভব। এবার এক্ষেত্রে বা এখানে 3টে প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 1, বাচ্চার যে জন্ডিস হচ্ছে বা হয়েছে সেটা বুঝবো কি করে? অনেক সময় ডেলিভারির পর বেশিরভাগ হাসপাতালে এখন বাচ্চাদের ব্লাড টেস্ট হয়, যেখানে বাচ্চাদের ব্লাডে বিলিরুবিন লেভেলটাও টেস্ট করা হয়। সেখানে টেস্ট করে হাসপাতালে ডাক্তাররা বুঝতেই পারেন যে বাচ্চার জন্ডিস হয়েছে কি হয়নি। যদি সেখানে না হয়, বাড়িতে আসার পর 1 সপ্তাহের মাথায় যদি চোখ দেখেন একটু হলুদ হয়ে গেছে, নাক, গাল, গলা, বুক এবং থাইয়ে যদি হালকা করে একটু আঙুল দিয়ে প্রেস করা যায়, তাহলে সেই জায়গাটা যদি হলদেটে হয়ে যায়, পিঙ্কিশ না হয়ে হলদেটে যদি হয়ে যায়, তার মানে বুঝবেন যে তার শরীরে বিলিরুবিন লেভেল বেড়েছে, জন্ডিসের একটা সম্ভাবনা আছে। কনফার্ম হওয়ার জন্য ডক্টর দেখানো প্রয়োজন এবং কিছু কিছু ক্ষেত্রে ব্লাড টেস্ট করানোর দরকার হয়। কোয়েশ্চেন নাম্বার 2, যদি জন্ডিস ধরা পড়ে বা যদি বোঝা যায় শরীরে বিলিরুবিন লেভেল বেড়েছে বা জন্ডিসটা বেড়েছে, তাহলে আমাদের কি করণীয়? প্রথম হচ্ছে ব্রেস্ট ফিডিং এর সংখ্যাটা বা ফিডিং এর সংখ্যাটা, যতবার আপনি ফিড করান তার সংখ্যাটা এবার আপনাকে বাড়াতে হবে। অনেকের ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট মিল্ক আসে না, তারা বেশিরভাগ ব্রেস্ট মিল্কের সাথে ফর্মুলা মিল্কও দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্রেস্ট মিল্কটাকে কোনোভাবে অফ করলে চলবে না। এর মধ্যে যেরকম বললাম, এমন কিছু অ্যান্টিবডিজ, এমন কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস, এনজাইমস থাকে যেটাও লিভার ফাংশনটাকে ভালো করতে, ওর শরীরের ডেভেলপমেন্ট কমপ্লিট করতে হেল্প করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেকে মনে করেন এই সময় রোদে রেখে দিলেই যথেষ্ট, কিন্তু রোদে রাখা যথেষ্ট নয়। তার কারণটা এর পরের পয়েন্টগুলোতেই বুঝতে পারবেন। প্রথমত, যদি মনে করেন যে রোদে রাখবেন, তাহলে ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, যেখানে অন্যভাবে সানলাইটটা আসছে বা ইনডাইরেক্ট ভাবে আসছে, কোনো জায়গাতে পড়ে আসছে বা কোনো জায়গায় প্রতিফলিত হয়ে আসছে। যখনই রোদে রাখবেন তখনই চোখের পোর্শনটাকে ঢাকা দিয়ে, যাতে চোখে আলোটা ডাইরেক্টলি না পড়ে সেটা দেখবেন, এবং এমন জায়গাতে রাখবেন যাতে বাইরের হাওয়া থেকে ঠান্ডা না লেগে যায়। পয়েন্ট নাম্বার 3, অবশ্যই ডক্টর দেখাবেন। ডক্টর হয়তো কনফার্ম করার জন্য ব্লাড টেস্ট করবে, এটা খুবই দরকার, কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না শরীরে বিলিরুবিন জমা হতে হতে এটা যদি কোনোভাবে ব্রেনে গিয়ে জমা হতে থাকে, সেটা কিন্তু একটা মারাত্মক পরিণতির দিকে যাবে। সেজন্য ডক্টর দেখানো এবং ডক্টর মনে করলে ব্লাড টেস্ট করানো, সেটা কিন্তু মাস্ট। আর পয়েন্ট নাম্বার 4, অনেক সময় ডক্টররা হাসপাতালে ভর্তি করতে বলেন, বা যদি ডেলিভারির পর এরকম জন্ডিস ধরা পড়ে, সেক্ষেত্রে নিকুতে বা স্পেশাল কেয়ার যে ইউনিট বাচ্চাদের ক্ষেত্রে, সেখানে রাখা হয়। এখানে যে ট্রিটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে চলে সেটা হচ্ছে ফটোথেরাপি। এটা এমন কিছুই নয়, বাচ্চাকে সিম্পলি একটা আলাদা ট্রলিতে বা বেডে শুইয়ে তার উপর একটা বিশেষ প্রকার আলো দেওয়া হয়, যে আলোটার প্রভাবের জন্য ওর শরীরের যে বিলিরুবিনগুলো আছে সেই বিলিরুবিনগুলো অটোমেটিক্যালি ভেঙে অন্য একটা পদার্থে পরিণত হতে থাকে। তবে এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এর সংখ্যা বা ফিডিং এর সংখ্যাটাকে বাড়াতে হবে,
যাতে ওই পদার্থ যেগুলো বিলিরুবিন ভেঙে তৈরি হচ্ছে সেটা অন্ততপক্ষে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরোতে শুরু করতে পারে। এবারে শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, যে এটাকে আটকাতে হলে, প্রতিহত করতে হলে বা প্রিভেন্ট করতে হলে আগে থেকে আমাকে কি কি করতে হবে। আমি প্রথমেই বলে রাখি যে প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থাতে সঠিক সময় চেক আপ, ব্লাড টেস্ট এবং আলট্রাসোনোগ্রাফি সঠিক সময় করান, এবং যে রিপোর্টগুলো আসছে সেই রিপোর্টগুলো নিয়ে আপনি বাড়িতে বসে থাকবেন না, রিপোর্টগুলো নিয়ে আপনি ডক্টরের কাছে যান। ডক্টর সেই রিপোর্টগুলো দেখে আপনার প্রেগনেন্সি, গর্ভাবস্থা এবং বাচ্চার অবস্থাটা যাচাই করতে পারবে। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার প্রেগনেন্সিতে কোনো সমস্যা না হয়, বাচ্চার ডেভেলপমেন্ট যাতে কমপ্লিটভাবে হয় এবং বাচ্চার নারিশমেন্ট বা পুষ্টির যেন কোনোভাবে অভাব না হয়। পয়েন্ট নাম্বার 2, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপনি যখনই একটু সুস্থ অবস্থায় আসার চেষ্টা করবেন, আপনার জ্ঞান ফিরবে, তারপর থেকে কিন্তু ব্রেস্ট ফিডিং করানোটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমি আগেও বলেছি ব্রেস্ট মিল্কের মধ্যে এমন কিছু অ্যান্টিবডিজ, এনজাইমস এবং নিউট্রিয়েন্টস থাকে যেটা বাচ্চার ডেভেলপমেন্টটাকে কমপ্লিট করে, যে ডেভেলপমেন্টটা তার ভূমিষ্ঠ হওয়ার পর এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রাইমারিলি বা প্রাথমিকভাবে খুব ইম্পর্ট্যান্ট। এবং চেষ্টা করবেন যে হাসপাতালে ডেলিভারি করাচ্ছেন বা এমন কোনো হাসপাতাল সিলেকশন করার যেখানে নিকু আছে বা স্পেশাল কেয়ার ইউনিট আছে, যাতে প্রাথমিকভাবে যদি সাপোর্টটা লাগে তাহলে সেই সাপোর্টটা দেওয়া যায়, ব্যাপারটা খারাপ দিকে টার্ন না নিয়ে নেয়।